আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি জমিদার বাড়ির বউ, যদিও আগের মতন জৌলুস দাপট এখন নেই, তবুও ভালো লাগে ব্যাপারটা। জানতে পারলাম সাভারের কাজী মোকামপাড়া এলাকায় রয়েছে একটি জমিদার বাড়ি, যেখানে বসবাস করেন জমিদার বংশের অন্তত 100 বংশধর। জমিদার বাড়ি বলতে আপনাদের মনে যেমন অভিজাত ভবন, খোলামেলা মাঠ, বিশালত্বের ভাবনা আসে, আমাদেরও তেমনি এসেছিল। কিন্তু এই জমিদার বাড়িটা একটু ভিন্ন। সরু গলি পার হয়ে ঢুকতে হলো ভবনের সামনে। জমিদারের চতুর্থ বংশধর বিনয়চরণ সাহা আমাদের এগিয়ে নিতে আসলেন। এগুলি সব নিজেরা যখন বিল্ডিং করে নিস, এগুলি সব পাকের ঘর ছিল আগে, অধিক পুকুর আছে, এগুলি সব আমাদের যে বিল্ডিং সব এগুলি ছিল আগে। আমরা থাকি, আমরা থাকি সব, ওই যে এদিকে আছে, এদিকে আছে, ওদিকে সব ওই যে দেখছেন না, এগুলি সব যার যার ভাগ করে দিয়ে দিছি। দেয়াল বা বাড়ির কাঠামো না দেখে বোঝাই যাচ্ছিল না এটা একসময় প্রতাপশালী জমিদার রূপচরণ সাহার বাড়ি। এর কারণ জানালেন বিনয়চরণ সাহা নিজেই। দাদুরা শুধুরাই খেয়ে গেছে, ওনারা বিক্রি করে দেয় নাই, ওনারা বাড়াইছে খালি। যা বিক্রি করছে আমার কাকা বাবার এই বিক্রি করছে সব। কারণ তখন তো কেউ কাজকর্ম করতো না, এই খালি জমিদার যা থুয়ে গেছে, জায়গা বেচছে খাইছে, এই তারা তো কোনো ব্যবসা বাণিজ্য করে নাই। কারণ আমরা কাজ করে খাই। এই বাড়িতে এখনো টিকে আছে সেই 32টি কক্ষ। অন্তত 100 মানুষ বসবাস করায় প্রায় প্রতি কক্ষেই জমিদারের বংশধররা বসবাস করছেন। এখানে প্রায় 90-100 মতো। হ্যাঁ, ওই তো খুড়াতে জ্যাঠা তো ভাই সব, খুড়াতে কাকা, তারপরে জ্যাঠা, অন্য ভিন্ন, কিন্তু আছে এক বাড়িতেই আছে। আমাদের এখানে 32টা রুম আছে। বেলা যেহেতু দুপুর, বাড়িতে পুরুষ মানুষ তেমন কাউকে পাওয়া গেল না। রান্না বান্না, ঘর গোছানোর কাজ করছিলেন জমিদার পরিবারের বউয়েরা। এমন একজনের সাথে দেখা হলে তিনি দেখালেন একটি গুপ্ত দরজা। এটাকে চোরকুঠি বলা হয়। ঘরটা মানে সিঁড়ির নিচে, জন্য এটাকে চোরকুঠি বলা হয়। আর এটার মধ্যে আমি দেখি নাই, আমি আর কি শুনছি যে আগে জমিদারের বউরা সব মানে যখন ডাকাত বাড়িতে পড়তো, তখন এটার মধ্যে গয়নাগাটি নিয়ে সব বউরা আর কি এখানে পলাই। এইখানে গুপ্ত দরজা বলা হয় আর কি এটাকে। এখানে মনে করেন এটা তখন দরজাও ছিল, এখন যেমন দরজাটা নাই, দরজা ছিল মানে বউদের সব এখানে রাখে গয়নাগাটি দিয়ে এটা আটকে দেওয়া হতো। তাই আর কি মনে করতে এখানে কিছু নাই। সব জমিদার বাড়িতেই এটা মনে করেন আছে। সিঁড়ির তলে মানে এই কোঠাটা থাকে। মানে এইরকম ধরনের জমিদার বাড়িতে আপনি গেলে এই কোঠাগুলা পাই। তারপর আপনি এই যেরকম খুবগুলা, মানে এইসব খুবের ভেতরে মানে বাতি রাখা হইতো। আমি যখন মানে নতুন বিয়ে হয়ে বাড়িতে আসলাম, যখন মানে রুমটা আর কি প্রবেশ করলাম, তখন মানে সব দেখে মানে অবাক। আমি তো বিয়ের আগে আর আসিনি, মানে আমি অবাক হয়েছি যে এইরকম ধরনের জিনিস। তারপরে যখন মানে আমাকে বলা হলো যে চোরকুঠির ভিতর থেকে এটা নিয়ে আসো। চোরকুঠি কি? মানে আমি ঘরের ভিতরে এসে মানে আমি এদিক তাকাতাকি করে ওদিকে চোরকুঠি কি, মানে ওই জিনিসটা আমি আর চিনতেছি না। কারণ আমি তাদেরকে বলবো যে চোরকুঠি কি, মানে ওইটাও আমি জিজ্ঞেস করতে পারতেছি না, যেহেতু আমি নতুন। তাদেরকে আমি ওইটাও জিজ্ঞেস করতে চোরকুঠি, ওরা বলতেছে ওইটার ভেতর থেকে, চোরকুঠির ভেতর থেকে এটা নিয়ে আসো। এখন কি করবো, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপরও জিজ্ঞেস করছি যে চোরকুঠি মানে কোনটাকে বলে, কোথা থেকে এটা আনবো। তখন মানে ওরা বলছে যে সিঁড়ির নিচে যে রুমটা দেখো, ছোট্ট রুম আছে, ওইটার ভিতরে যে এটা নিয়ে আসো। তখন মানে আমি এটাতে যখন প্রথম মানে আমি এই রুমে ঢুকি, আমার মাথায় মানে অনেক মানে ব্যথা হয়েছে। বিনয়বাবু আমাদের শোনাচ্ছিলেন সোনালী অতীতের কথা। কেমন ছিল জমিদার রূপচরণ সাহার সময়? ফুল জমিদার আছে, মাইটা জমিদার আছে, আবার জমিদারের থেকে যারা লিজ নেয় তার মাইটা জমিদার। বাজারে অনেক সম্পত্তি ছিল। এইখানে ছিল বিরাট গদিঘর, এখানে এটা ভাঙ্গা হয়ে গেছে। এখানে সমস্ত প্রজারা আসতো, এখানে খাজনা টাজনা দিত, তাদের খাজনা টাজনা নিত। আমাদের ওখানে যে এটা মাঠ ছিল, তখন ওই সুভাষ ভাই, তখন আজাদিন ফৌজেরা আর এখানে সব ছাত্র ইয়ংরা এসে এখানে প্যারেড করতো। না, এখানে ঘর ছিল আগে, এইসব দারোয়ানরা থাকতো, কর্মচারীরা থাকতো। না, ওইসব কর্তারা সামনে একজনে যা কইতো তাই, আর দ্বিতীয় কোনো কেউ কথা বলতে পারতো না। আমরা এইসব দেখাশোনা করছি। আমরা দেখছি এনে বৈশা পুকুরের থিয়া যখন মাছ আসতো, বড় বড় মাছ আসতো, আবার যারা দিয়া যেত যে জেলেরা, তাদের খাওয়া টাওয়া হইতো। এনে সর্দাররা থাকতো, তারপর নেপালি দারোয়ান থাকতো এখানে। না, এবারে যা দিল তাই করতো, কিন্তু ওই যে মারো ধারো কাইটা আনো এইসব আমাদের ছিল না। আমাদের ব্যবসার মধ্যেই সব ছিল। কলকাতার মারোয়াড়িদের সাথে আমাদের ব্যবসা ছিল। রূপচরণ ভবন এই বাড়ির নাম। আমি শুনেছি যে রূপচরণ বাবু যিনি ছিলেন, এই মানে অনেক অনেক আগের যিনি জমিদার, প্রথম পুরুষ একদম, ওনার নামে এই বাড়ির নামকরণ করা হয়েছে রূপচরণ ভবন। তারপরে অনেক পুরুষ চলে গেছে, চতুর্থ পুরুষ যেহেতু অনেক পার হয়ে গেছে, কিন্তু এখনো ওই নামটাই আর কি আছে। সবাই এই নামেই আর কি এই বাড়িটাকে পরিচিতি দেয়। সে সময়কার স্মৃতি এ বাড়িতে পঞ্চম বংশধরের স্ত্রী হিসেবে এসেও শুনেছেন বহুবার।
শুনেছি এই বাড়িতে আগে অনেক জমজমাট ছিল, মানে অনেক লোকজন ছিল এখানে। আরো এখানকার ম্যাক্সিমাম মানুষ এখন ইন্ডিয়াতে চলে গেছে। যখন দেশ বিভাগ হয়েছিল যুদ্ধের সময় আর কি, তখন ম্যাক্সিমাম চলে গেছে ইন্ডিয়াতে। এখানকে আমাদের এই বাড়ি এখন যতটুকু আছে এর চাইতে আরো বেশি ছিল। চারপাশের যে এলাকাগুলো সব এই বাড়ির জায়গা। পুরোনো আসবাবপত্র বা পুরোনো জিনিসের মধ্যে হলো আমার এই দাদু শ্বশুরের ঘরে পুরোনো পালঙ্ক যেটাকে বলে, এখন যেমন আমরা খাট বলি বা চৌকি, কিন্তু ওনাদের ঘরে পুরানো দিনের পালঙ্কটা আছে তখনকার দিনের। আর অন্য সব জিনিসপত্র বলতে সেগুলো বেশিরভাগই আশেপাশে যে আমাদের এদিকে মন্দির আছে সেখানে দিয়ে দেওয়া হয়েছে, দান করে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের আশেপাশের মানুষ এখন আমাদের এই বাড়িকে জমিদার বাড়ি হিসেবেই চিনে। আর আমরা বাইরে গেলে এখনো বলে যে অমুক জমিদার বাড়ির বউ, মানে এই রেপুটেশনটা এখনো আছে। কথা প্রসঙ্গে জানতে পারলাম জমিদার পরিবারের এমন সদস্যও আছেন যিনি মিষ্টির দোকানের কর্মী, কেউ বা শ্রমিকের কাজও করেন। একসময় প্রতাপশালী সেই জমিদার রূপচরণ সাহা কি কখনো ভেবেছিলেন তার বংশধরদের এই পরিণতির কথা? যার যার মধ্যে ব্যবসা আছে, যার যার ব্যবসা আলাদা। এই তো সকালে বেরিয়ে যায়, রাত্রে 12টা 11টা 12টায় সবাই বাড়িতে আসে, সবই একসাথে আছে। ঝগড়াঝাটি করি, সবই একসাথেই আছি। ওই কাজের সময় সবাই মিল।